দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস, যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। সাগর খান অরুণের অলংকরণ ও প্রচ্ছদ ডিজাইনের দোলন থেকে প্রকাশিত হয়েছে রইস মনোরমের গ্রন্থ সোনার কাঠি রূপোর কাঠি। সব্যসাচী হাজার প্রচ্ছদ ডিজাইনের কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সাদিয়া মাহজাবিন ইমামের গল্পগ্রন্থ বনের মানুষ মানুষের বোন। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। মাসুদ, তুমি একটু এদিকে ঘুরে। হ্যাঁ, একটু ঘুরে। আরে দুলাভাই ছবি তুলতেছেন কেন? আরে কোনো অসুবিধা, আরেকটু কাছে যাও, আরেকটু ক্লোজ স্মাইল। কি সুন্দর লাগতেছে নায়িকা আর নায়ক। হ্যাঁ, এই ছবিগুলা এখন আমি জবার কাছে দিব। হ্যাঁ, জবা যখন এই ছবি দেখবো তখন কি হইতে পারে একবার ঘটনাটা অনুমান করো। দুষ্টামি করতেছেন আমার সাথে? বড় ভাই তো দুষ্টামি করে আমার সাথে। আমি দুষ্টামি করি রে মধুবালা। ঠিক আছে, তুমি নায়িকার সাথে কথা চালাই যাও। মধুবালা, আসি, ভালো থাকবে। দুলাভাই রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। শুনলাম আমি ছাড়াও নাকি তোমার অনেকের সাথে প্রণয় রয়েছে। তুমি তার নাম বলো, আমি এখনই আমার ধারালো তরবারি দিয়ে তার শিরোচ্ছেদ করব। জাহাপানা, আপনি একা এতজন লোকের সাথে পেরে উঠবেন না। আমার কাছে 1000 টাকার একটা জাল নোট আছে, কিভাবে ব্যবহার করব অভিজ্ঞদের পরামর্শ যে শাওন দা কমেন্ট করে দেন। ভাই রেখে দেন, বিয়ের সময় এইটা দিয়ে দিবেন। তুষার ব্রো কেন কখনো রকস্টার হতে পারবে না বলুন তো? কারণ আমরা রকস্টাররা গান গাওয়ার পরে মানুষের উপরে লাফিয়ে পড়ি, মানুষ তারপর আমাদের উপরে তোলে। কিন্তু তুষার ব্রো যদি মানুষের উপরে লাফিয়ে পড়ে, মানুষই উপরে চলে যাবে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি, চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক সায়ন্ত সাখাওয়াত। স্বাগত ভাইয়া, শুভ দুপুর। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি নিজেও একজন উপস্থাপকের সামনে উপস্থাপনা করাটা বেশ কঠিন এবং একই সাথে আপনি একজন ভালো বক্তা। এই যে অনেকগুলো পরিচয়ে আপনি পরিচিত, যেমনটি বলছিলাম দর্শককে, যে একই সাথে আপনি কবি,
চিকিৎসক, রাজনৈতিক বিশ্লেষক, আবার একই সাথে উপস্থাপক, এই এতগুলো পরিচয়ের ভিড়ে কোন পরিচয়টা সব থেকে বেশি কাছের বা আপন বলে মনে হয়? এইটা চিকিৎসক যেটা সেটা আনপ্যারালাল, ওটা আমার প্রফেশন, আমার ডিগনিটি, সব কিছু। কারণ হচ্ছে আমার রুটি রুজি তো আমার পেশা থেকে আসে, সুতরাং পেশাকে ভালো না বাসলে তো পেশায় উন্নতি করা যায় না। ফলে ওটার প্রতি আমার ডেডিকেশন আছে। একটা হচ্ছে এটা আমাকে যে সোশ্যাল ডিগনিটি সেটা দেয়, আমার রুটি রুজি দেয়, এবং এর মাধ্যমে মানুষের সেবা করা যায়। একজন চিকিৎসকের কাছ থেকে মানুষ যে সেবা আশা করে সেটা যদি করতে পারি, এটা ইহকাল পরকাল দুই কালের অর্জন, এভাবেই বলা হয় যে এটা একটা সেবা, যেহেতু মানুষের কষ্ট দূর করার চেষ্টা করা। ফলে আমি চিকিৎসক, এই পরিচয়টাকে আমি আনপ্যারালাল হিসেবে দেখি। এর বাইরের যে আপনার ক্রিয়েটিভ কাজকর্ম, যেগুলো লেখালেখি, রাজনৈতিক কিছু কাজ, তারপর লেখা, আপনার এখানে রাজনীতি বিশ্লেষণ বলেন, টক শোতে অ্যাপিয়ার করা বলেন, এগুলির মধ্যে যদি বাঁচতে বলেন তাহলে আমি লেখালেখিটাকে বেশি প্রেফার করব। যদিও অনেকে বলেন যে আমার টক শোর কারণে চিকিৎসক আমি এবং লেখক আমি একটু পেছনে পড়ে গেছি। সবাই পর্দায় দেখে অনেক বছর ধরে, আমার ওই পরিচয়টাকেই বেশিরভাগ মানুষ জানে। ফলে আমি বহু বছর ধরে যে আমি লেখালেখি করি, আমি যে অনেক বছর সাংবাদিকতা করেছি, আমার যে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, এই বিষয়টা অনেকে জানেন না। আচ্ছা, এই যে আপনি পেশাগত জায়গা থেকে একজন চিকিৎসক, তো চিকিৎসা করতে গেলে অনেক রোগীর সাথে কথা বলতে হয়, তাদের জীবনের অনেক গল্প হয়তো ছোট ছোট করে আপনি হয়তো কিছুটা জানেন। সেই জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে কখনো বই লেখা হয়েছে? কবিতা হোক, কিংবা যে কোনো গল্প হোক, কিংবা উপন্যাস হোক? হ্যাঁ, ডেফিনেটলি সেটা লিখেছি, এবং এই বিষয়ে আমি একজনের কথা বলবো। সেটা হচ্ছে সাংবাদিক শফিক রেহমান, জায়েজউদ্দিন সম্পাদক। উনি এক সময় বলছিলেন যে একজন চিকিৎসক এবং একজন উকিল, এদের কাছে মানুষ যখন যায় তার সমস্যা নিয়ে, এই দুই শ্রেণীর পেশার যারা আছে তাদের কাছে মন খুলে সত্যটা বলতে হয়। চিকিৎসকের কাছে রোগী সত্য না বললে রোগ ভালো করা কঠিন হয়, আর অ্যাডভোকেট বা লয়ারের কাছে যখন তার ক্লায়েন্ট গিয়ে মামলার সত্যটা না বলে, তখন তার পক্ষে মামলা সাজিয়ে তাকে জিতিয়ে আনা কঠিন হয়। ফলে এই দুই পেশার লোকজন মানুষের মনের ভেতরের কথা যতটা গভীরভাবে জানতে পারে, আরও অনেকেই হয়তো সেভাবে পারে না। ফলে এরা যদি লেখক হয় এবং লিখতে চায়, তাহলে অনেক গভীর উপলব্ধি, অনেক বিষয় লিখতে পারে, এবং লেখাগুলো জীবনধর্মী হয়। যেমন আমার কবিতায় তো আসেই বিভিন্ন সময় উপলব্ধি থেকে। আমার একটা গল্প গ্রন্থ আছে, দেয়ালে ফেরেশতার মুখ। দেয়ালে ফেরেশতার মুখ, এখানে 13টা গল্প আছে, বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত, এবং সেই 13টা গল্পের মধ্যে 9টা গল্প কোনো না কোনোভাবে সত্য ঘটনার উপরে ভিত্তি করে দাঁড় করানো। তার মধ্যে যেই দেয়ালে ফেরেশতার মুখ শিরোনামের যে গল্পটা, এই টাইটেল স্টোরিটাই হচ্ছে একটা মেডিকেল বিষয় নিয়ে। যেমন আমার একটা ভাতিজা, খুব অল্প বয়সে, 10-11 বছর বয়সে, ও প্লাস্টিক অ্যানিমিয়া হয়ে পিজি হসপিটালে ভর্তি ছিল এবং অনেক দিন চিকিৎসার মধ্যে ছিল এবং পরে মারা যায়। ওই সুবাদে আমি শিশু ক্যান্সার বিভাগে 1.5 মাস ধরে রেগুলার যাতায়াত ছিল। যেহেতু এটা আমার বিভাগ না, এরকম রেগুলার যাতায়াত ওই বিভাগে সবসময় তো হয় না, কিন্তু ও থাকার কারণে হয়েছিল। তখন ওইখানে ওই যে শিশু, ছোট ছোট বাচ্চাদের আমি দেখতাম, কি মায়া, কি হাসি খুশি, কি সুন্দর দেখতে, ফেরেশতা তুল্য। এদের মধ্যে খুব কেউ কেউ বেঁচে আসে, সুস্থ হয়, কেউ কেউ পৃথিবী ছেড়ে চলে যায়। ওই উপলব্ধি থেকে আমার ওই যে থিমটাই এরকম যে একটা ছোট বাচ্চা, সে ক্যান্সার আক্রান্ত, সে ওইখানে জানে এবং সে খানিকটা জাতিস্বর টাইপের চিন্তা তার মধ্যে আসে এবং সে অনেক অতীত বলে দিতে পারে। এবং সে তখন ওই চিকিৎসক আসে, তাকেও বলে, স্যার আমাকে কেমোথেরাপি দিয়ে কি হবে, আমি তো বাঁচবো না, আমি তো মরেই যাব। তো সবাই অবাক হয় এবং একটু পাকনা পাকনা কথা বলে এই টাইপের। ওই মেয়েটা গান গাইতে পারতো, বাচ্চা মেয়ে, ছবি আঁকতে পারতো, এবং ওই প্রফেসর অসুস্থ বোধ করে এবং একসময় সে চলে যায়। অনেক দিন পরে ওই ওয়ার্ডে যখন সুস্থ হয়ে আবার ওয়ার্ড রাউন্ডে যায়, গিয়ে দেখে ওই বাচ্চার বেডের কাছে গিয়ে দেখে ওই বাচ্চাটা নাই এবং জানে মারা গেছে। এবং ওই বাচ্চাটা দেয়াল জুড়ে তার সময়ে অন্য যে বাচ্চারা অ্যাডমিটেড ছিল এবং ওই বাচ্চাগুলো অনেকে মারা গেছে, তাদের ছবি এঁকে যায়।
তখন প্রফেসরের মনে হয় যে দেয়াল জুড়ে মানে ফেরেশতাদের মুখ ভাসছে, মানে শিশু বাচ্চাদের আমরা ফেরেশতা তুল্য বলি না, এইরকম খুব টাচি একটা বিষয় নিয়ে লিখেছি। সেটা আমার নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকে। এরকম আরো অনেক গল্প কবিতা আছে। নিঃসন্দেহে লেখকদের এক এক রকম আসলে ইন্সপিরেশন থাকে। এবারের বইমেলায় আপনার 3টি বই প্রকাশিত হয়েছে, একটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস এবং একটি প্রবন্ধ। একটু জানি কাব্যগ্রন্থ সম্পর্কে। অপেক্ষায় আসুনি, প্রতীক্ষায় কাটাবো জীবন। আমার লেখালেখির বিভিন্ন সেক্টরে, ধরেন এ পর্যন্ত আমার কিছু পলিটিক্যাল বই, হিউম্যান রাইটসের উপরে কিছু বই প্রকাশিত হয়েছে। আর বইমেলা কেন্দ্রিক সৃজনশীল যে গ্রন্থ প্রকাশনা, এই কেন্দ্রিকও আমার এ পর্যন্ত 10টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে 10টার মধ্যে 5টাই কাব্যগ্রন্থ। আর যৌথভাবে কিছু বই আরও আছে, একক কাব্যগ্রন্থ 5টা, এটা পঞ্চম। আর একটি উপন্যাস আছে, 3টা প্রবন্ধের বই আছে, একটা গল্প গ্রন্থ আছে। কিন্তু সংখ্যা দেখলেই বুঝবেন যে 10টার মধ্যে 5টাই কবিতা। তার মানে কবিতার প্রতি আমার আলাদা একটা ঝোঁক এবং ভালো লাগা আছে। সেই বিবেচনায় কবিতার প্রতি আমার ভালোবাসা বেশি বলে এটা রেগুলার আমি লেখার চেষ্টা করি। এর মধ্যে যদি মানে 2-1টা কবিতা হয়ে ওঠে, সেই চেষ্টাটা আমি চালিয়ে যাই। তারই অংশ হিসেবে এবার এই অপেক্ষায় আসনি, প্রতীক্ষায় কাটাবো জীবন, এই বইটা এবার বেরিয়েছে বিদ্যা প্রকাশ থেকে। এবং আমার সবগুলা 10টা বইয়েরই প্রচ্ছদ ধ্রুব এসের আমার ভীষণ পছন্দের মানুষ, আমার পূর্ব পরিচিত। ভোরের কাগজে যখন কাজ করতাম উনি প্রায় নিয়মিতই আসতেন। প্রয়াত সঞ্জীব চৌধুরী সঙ্গীত শিল্পী, উনি আমার সরাসরি আমাদের বস ছিলেন, মেলা পাতা চালাতেন, খুব ভালো মানুষ ছিলেন, আমোদে মানুষ ছিলেন। তো আত্মীয়তার সূত্রেই তখন ওইখানে সঞ্জীব দা এবং ধ্রুব এস দা এরা বসতেন গল্প আড্ডায়, তখন থেকে চিনি। আর শিল্পী হিসেবে তো অসাধারণ, ফলে আমি এইটাও প্রাউড ফিল করি যে আমার সবগুলা বইয়ের প্রচ্ছদ তার। জি, নিঃসন্দেহে। এই অপেক্ষায় আসনি, প্রতীক্ষায় কাটাবো জীবনে মোট কতগুলি কবিতা রয়েছে? এইখানে 138টার মতো কবিতা আছে, ছোট বড় মিলিয়ে। কোনো কবিতা 2 লাইন 4 লাইনের আছে, আর কোনোটা মানে বেশ বড় এরকম আছে। সব মিলিয়ে 138টার মতো কবিতা আছে। কবিতা তো হঠাৎ করে হয়তো আসে, এই কবিতার যে ছন্দ সেটা জীবনের ছন্দের সাথে অনেকটা মিল আছে। আপনার কি কবিতা লিখবার আলাদা করে কোনো সময় আছে, যে পরিকল্পনা নিয়ে বসা হয় যে এখন কবিতা লিখব? কিভাবে লিখেন কবিতা আপনি? না, আমি কবিতা হোক, গল্প হোক, বা কোনো উপন্যাসের প্লট হোক, যাই হোক, ইভেন একটা আমি পলিটিক্যাল বা সোশিও ইকোনমিক আর্টিকেল লিখতে গেলেও আমি যেটা করি, আমি এই মানে গাড়িতে চড়ছি বা যখন একটু অবসরে আছি, বা এর মধ্যেই মনে কোনো একটা থিম আসলো বা কোনো একটা উপলব্ধি আসলো, তখন মনে হয় যে এটা নিয়ে তো একটা কবিতা হতে পারে, বা এটা নিয়ে একটা গল্প হতে পারে, বা এটা নিয়ে একটা আর্টিকেল হতে পারে। তখন ওইটা নিয়ে আমি মনে মনেই ভাবি, আগে মনে মনে ফ্রেমটা আমি সাজিয়ে ফেলি যে এর মাধ্যমে আমি কি মেসেজ দিতে চাই, কি উপলব্ধিটা প্রকাশ করতে চাই, কি দর্শনের মধ্যে আমি প্রকাশ করতে চাই, এটা ঠিক করে ফেলে তখন আমি, আমার মজার ব্যাপার হচ্ছে কবিতা এবং গল্পগুলি বিশেষ করে আমার বেশিরভাগ লেখাই লিখি আমি ফেসবুকে বলতে আমি আমার স্ট্যাটাস ইয়েতে গিয়ে অনলি মি দিয়ে লিখি, লিখে অনলি মি করে রেখে দেই। আবার যতটুকু পারলাম লিখলাম, আবার যখন অবসর পাই তখন ওটাকে আবার আমি পড়ি, পড়ে আবার ভেতরে উপলব্ধিটা নেয়ার চেষ্টা করি, মানে এডিট করা হয়, নেয়ার চেষ্টা করি, নিয়ে আবার নিজে নিজে পড়ি, পড়ার পরে দেখি যে আমার ভালো লাগছে কিনা। যতক্ষণ ওটা আমার কাছে মন মতো ক্লিয়ার না হবে যে আমি যা বুঝাতে চেয়েছি সেটা এসছে, ততক্ষণ এটা আমি পড়ি এবং এরকম এডিট করতে থাকি। যখন মনে হয় যে না হয়েছে, তখন আমি হয় ফেসবুকে আপ করি অথবা কোনো পত্রিকা চাইলে তাদের দেই। জি, আচ্ছা, কাব্যগ্রন্থের কথা তো শুনছিলাম, এবার একটু উপন্যাসের কথা জানতে চাই। নিঃসঙ্গ সত্য মূলত কি ঘটনা বা কি গল্প, কি প্রেক্ষাপট আছে এটাতে? এইটার আসলে থিমটা হচ্ছে এরকম যে নিঃসঙ্গ সত্য, এটাও একটা আমার ধরেন একটা থিম চিন্তা করলাম যে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই কিছু কিছু সত্য ঘটনা থাকে, সেই সত্যটা কখনো বিপদগ্রস্ত হওয়ার ভয়ে, কখনো বিব্রত হওয়ার ভয়ে, কখনো এটা বললে আমি ছোট হয়ে যেতে পারি সেই ভয়ে, বা নানান কারণে আমরা সত্যটাকে একদম চেপে যাই, মানে কারো কাছেই বলা যায় না। এমন কিছু সত্য যে সত্য কাউকেই বলতে পারি না, এমন কিছু সত্য থাকে। সেই সত্যটাকে আমি বলছি নিঃসঙ্গ সত্য, মানে এটা কারোর সঙ্গে শেয়ার করা যায়নি, নিঃসঙ্গ অবস্থায় আমার বুকের মধ্যে, আমার মধ্যেই সেটা রেখে দিতে হচ্ছে, এরকম কিছু সত্য। কিন্তু
এই সত্য আবার সত্যের যে মানে ধারা, তার যে নিয়ম, সেটা হচ্ছে এটা প্রকাশ পেতে চায়, সত্য গোপন থাকতে চায় না, কিন্তু নিজের ভেতরে আকুলি বিকুলি করে এই সত্যটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতাম, যদি আমার এই উপলব্ধি, আমার এই আবেগ, আমার এই ঘটনাটা যদি কাউকে বলতে পারতাম, খুব ইচ্ছা করে। এক সময় এই গল্পের মূল চরিত্র যে সাফওয়ান, সে এরকম একটা ঘটনা কারো কাছে বলবে বলবে বলেও বলতে পারছিল, শেষে সে ঠিক করে এবং সাইকোলজিক্যালি সে একটু অন্যরকম হয়ে যায়, একটু ডিসঅর্ডার, মানে ঠিক সাইকোলজিক্যালি সে আগের মতো নর্মাল চিন্তা করতে পারে না। তখন সে ভাবে যে কাউকে একজনকে আমি এটা বলবই। তখন সে চুজ করে তার অফিসের এক জুনিয়র স্টাফকে, যে ছোটবেলা থেকে তার সঙ্গে আছে, যদিও পিয়ন কিন্তু বা অফিসের স্টাফ, কিন্তু খুব ফ্রেন্ডলি, একদম ছোটবেলা থেকে তার সঙ্গে আসছে এবং বড় হয়েছে। তখন ওই অফিসে তার সঙ্গে এই সত্যটা শেয়ার করে। সত্যটা শেয়ার করার পরে ভাবে যে ওকে যদি আমি এটা বললাম, এখন ও তো কাউকে বলে দিবে এটা, তাহলে ও বলে দিলে আমি যে বিব্রত হওয়ার ভয়ে বা যে বিপদগ্রস্ত হওয়ার ভয়ে বলি নাই, সেটা তো ঘটেই যাবে। অথবা একটা সন্তান থাকে, মেয়ে, যে আমার মেয়ে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে যে ওর বাবা এটা করেছিল। তখন সে সিদ্ধান্ত নেয় যে ওকেও মেরে ফেলতে হবে। তখন সে ওই লোকটাকেও কিল করে এবং সে নিজেও যে সত্যটা সে বলতে চাইছিল না, সেটা হলো একজনের প্রতি খুব গভীর ভালোবাসা, এবং সেই ভালোবাসার পরে প্রতারণা, এবং প্রতারণার ফলে যে আফটার ইফেক্ট হয়, সেগুলো সব মিলিয়ে সে ওই তার খুব ভালোবাসার মানুষ, তাকেও সে হত্যা করেছিল। ঘটনাটা সেটা। হত্যা করবার পরে আবার সে ভাবছে তাকে সে খুব ভালোবাসতো, কেন মারলাম, মাপও তো করে দিতে পারতাম, ক্ষমা করতে পারতাম, শুধরে যেতেও তো পারতো এক সময়। এইসব ভেবে ভেবে সে আরও সাইকোলজিক্যালি খুব ডিমোরালাইজড হয়ে যায় এবং সে তখন সুইসাইড করার চিন্তা করে। ফলে সে সত্যটা নিঃসঙ্গ ছিল, সেই সত্যটাকে সে প্রকাশ করতে চাইলো, সে প্রকাশ করলো। প্রকাশের পরে সে মনে হলো এটা প্রকাশিত করা ঠিক হবে না, তখন সেটাকে নিঃসঙ্গই রাখতে হবে। সেই জন্য সে যাকে বললো তাকে খুন করলো এবং ফাইনালি নিজে সুইসাইড করলো। ফলে এই একটা সত্যকে নিঃসঙ্গ রাখবার জন্য এবং এইরকম একটা ভালোবাসা, বিরহ, বিচ্ছেদকে কেন্দ্র করে 3টা জীবন চলে গেল। এটা হচ্ছে মূল থিম। কি চমৎকার করে বললেন কথাগুলো। মানে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় গল্পের চরিত্রগুলোর সাথেই আছি। আরও একটি বইয়ের কথা বলছিলাম, সেটা হচ্ছে প্রবন্ধ, জুলাই অভ্যুত্থান নিয়ে লিখেছেন আপনি। একটু জানতে চাইবো যে কিভাবে করে আসলে বইটা লেখা, পুরোটাই কি সত্য ঘটনা অবলম্বনে কিনা? আমি যেহেতু রাজনীতির সঙ্গে কিছুটা রাজনীতির সঙ্গে আমি সংশ্লিষ্ট, সরাসরি আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতির ভেতরের মানুষ, এই অর্থে যে আমি রাজনীতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, সংসদ নির্বাচন করেছি, ফলে ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ওইদিকে একটা ঝোঁক তো ছিলই। পরবর্তীতে যখন সংবাদ মাধ্যমে লিখি, পোস্ট এডিটোরিয়াল কলাম লিখেছি দীর্ঘদিন, জায়জেদের সাপ্তাহিক জায়জেদিন প্রায় 6 বছর প্রতি সপ্তাহে কলাম লিখেছি, দৈনিক পত্রিকায় লিখেছি। ফলে আমার একটা পর্যবেক্ষণ ওইদিকে সবসময় থাকে, যে কারণে কোনো রাজনৈতিক পট পরিবর্তন বা বড় কোনো ঘটনা ঘটলে আমার মনে হয় যে এটি ইতিহাসের অংশ এবং এটাকে পুস্তকে মানে লিপিবদ্ধ করে রাখা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই বিবেচনায় এর আগে আমি আরও 2টা প্রবন্ধ এরকম করেছি। 1/11 পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রা, পরে গত বছর বইমেলায় করেছি আওয়ামী আমলের 3 নির্বাচন, অর্থাৎ 2014, 18 এবং 24 সালের নির্বাচনে কি কি ঘটেছে সেটা নিয়ে বেশ বড় ভলিউমের একটা বই। আমার মনে হচ্ছে 10-20 বছর পরেও বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে যদি গবেষণা করতে হয়, তাহলে এই র ম্যাটেরিয়াল হিসেবে এই তথ্যগুলো অনেকের দরকার হতে পারে বা মানুষ জানতে পারবে। আমরা তো 10 বছর আগে অনেক কিছু ভুলে যাই, বইয়ের মধ্যে থাকলে এটা ওইখানে সংরক্ষিত হয়ে থাকলো, সেই চিন্তায় লিখেছিলাম। ঠিক একইভাবে এবার যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় এবং সেটা গণ অভ্যুত্থানের রূপ নেয়, এই সময় আমারও একটা ট্র্যাজিক ঘটনা আছে। আমি প্রথম 16 জুলাই যখন আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনকে পুলিশ গুলি করে হত্যা করে, তার পরের দিন তাদের গায়েবানা জানাজায় আমি শরীক হতে গিয়েছিলাম বায়াতুল মোকাররম মসজিদে। সেইখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করে এবং আমি 5 তারিখে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পরে 6 তারিখে মুক্ত হই। তার মানে গ্রেফতারের দিন থেকে মুক্তির দিন পর্যন্ত 20 দিন আমি কনফাইন্ড ছিলাম, 19 দিন জেলে এবং 1 দিন থানা হাজত, কোর্ট হাজত মিলিয়ে।
সেই সময়টায়ও আমি যখন জেলে যাই, যেহেতু আমি একজন লেখক, আমার একটা ইন্টেনশনই ছিল যে আমি বের হয়ে জেলের অভিজ্ঞতা, ওইখানকার ভেতরের বিষয় আসে আমি এটা লিখব। তখন প্রথম দিন থেকে আমি ডায়েরি মেনটেন করতাম এবং যা যা দেখতাম, শুনতাম, উপলব্ধি করতাম সেগুলি সব লিখে রাখতাম। সেই অংশটার পরে বের হয়ে এসে মনে হলো যে মাত্র 20 দিন, দিনের হিসেবে তো এটা খুব ছোটই আসলে অভিজ্ঞতা। যদিও ফ্যাসিবাদের পতন না হলে 20 দিনটা 20 মাস হতো না, 20 বছর হতো আমরা জানি না, কিন্তু অভিজ্ঞতাটা খুব অল্প সময়ে। তখন মনে হলো যে শুধু আমার এই জেলের অভিজ্ঞতা, এটা অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ বিষয় নাও হতে পারে। প্লাস আমি যেহেতু বিভিন্ন পট পরিবর্তনী ইভেন্টগুলোকে লিপিবদ্ধ করতে পছন্দ করি, তখন আমি এই জুলাই অভ্যুত্থানের ইভেন্টটাকে আমি প্রধান ইভেন্ট করলাম। করে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন যে শুরু হয়েছিল, সেইটা নিয়ে একটা অধ্যায় করেছি। তা আর হচ্ছে গিয়ে সেটার ধারাবাহিকতাই তো মূলত এবারের যে বৈষম্য বিরোধী আন্দোলন। যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, এক পর্যায়ে শেখ হাসিনা সেটা মেনেছিল, সেটাকে কেন্দ্র করে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান বা তারা আদালতে গেল, আদালত থেকে সেটা ক্যান্সেল করা হলো, তার রিয়াকশনে আবার আন্দোলন হলো। ফলে এইবারের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এর সূত্রপাত কিন্তু 18 সালের ওইটা। এবং এটাই কিছু ছাত্রদের নির্দিষ্ট একটা দাবির আন্দোলন কিভাবে প্রাণ করতে করতে সেটা গণ আন্দোলনের রূপ হয়ে একটা সরকারের পতন হয়ে যায়, এইরকম উদাহরণও কিন্তু পৃথিবীতে খুব বেশি নেই, সেরকম একটা বিষয়। ফলে আমি ওই 18 আন্দোলন, এইবারের গণ অভ্যুত্থান, তার টাইমলাইন আকারে প্রতিদিন কি কি ঘটেছে সংবাদ পত্রিকা ঘেটে সেটার একটা করেছি। আর জেলের ওই সময়কার উপলব্ধি, আবেগ, অভিজ্ঞতা, সেটা নিয়ে বই করেছি। বইয়ের নাম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন। এটা প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। আচ্ছা, এই যে অনেকগুলো সত্তা আপনার মধ্যে কাজ করে একই সাথে, এই যে অনেকগুলো অভিজ্ঞতা আপনার বইয়ে লিপিবদ্ধ হয়, শব্দ আকারে প্রকাশিত হয়, সেগুলো বইয়ের মধ্যে ছাপা অক্ষরে যখন দেখেন, তখন সেই অনুভূতিটা নিশ্চয়ই একেবারে অন্যরকম থাকে। বিশেষ করে আপনার পাঠক যারা আছে, তারা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কেমন লাগে তখন? ডেফিনেটলি ভালো লাগে। দেখেন, এটা খুব কমন একটা কথা, প্রায় আমি বলি। আমার বই লেখাটাও এরকমভাবেই আমি চিন্তা করে লিখি এবং প্রকাশ করি যে এর মধ্যে যেন আমি একটু বেঁচে থাকতে পারি। আমরা চাই আপনি সেভাবেই থাকুন, প্রাণবন্ত থাকুন। আজ অনেকগুলো বছর ধরে আপনার সাথে আমার পরিচয়, কিন্তু আজকে ইন্টারভিউ নেওয়ার সুযোগ আজকে আমার প্রথম হলো। আমারও ভীষণ ভালো লাগছে আপনি আজকে আমাদের আয়োজনে সাড়া দিয়ে এসেছেন। শুভকামনা রইল সব কিছুর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমারও ভালো লেগেছে। আমরা পূর্ব পরিচিত এবং আপনি আমার প্রিয় একজন মানুষ। আমরা একসঙ্গে বসে গল্প করতে পারলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।